স্যার, আজ রফিকের গ্যাং কিছু মেয়েকে কিডন্যাপ করে বর্ডারে নিয়ে যাচ্ছে। আমাদের সিক্রেট টিম থেকে খবর পেয়েছি। ওকে, তুমি তাদের ফলো করো আর আমাকে লোকেশনটা মেসেজ করতে থাকো। আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। ওকে বলেই কেটে দিল টাইগার্স গ্রুপের লিডার মাফিয়া কিং আরিয়ান চৌধুরী। তিনি মাফিয়া গ্রুপের লিডার। তিনি মানুষদের কল্যাণের জন্য মাফিয়া গ্রুপ গঠন করেন। তার জীবনে অনেক শত্রু, কারণ অসৎ অসাধু মানুষের জন্য তিনি ভয়ঙ্কর মানুষ। তার জন্য তাদের অনেক ক্ষতি হয়ে থাকে। এবার তার সম্পর্কে একটু পরিচয় দেওয়া যাক। তিনি হলেন আমাদের গল্পের নায়ক, হিরো মিস্টার আরিয়ান চৌধুরী। দেখতে গুড লুকিং, হ্যান্ডসাম, অসহ্য রকমের সৌন্দর্য ভরপুর, জিম করা বডি, স্টাইলিশ। তার এত সৌন্দর্য, তবুও তার কোনো অহংকার নেই। তিনি তার সৌন্দর্যের জন্য বের হতে পারেন না, তাই সব সময় নিজেকে লুকিয়ে রাখেন তিনি। মেয়েদের থেকে 100 হাত দূরে থাকেন তিনি। মাফিয়া গ্রুপগুলোর মধ্যে তিনিই কিং। আপনারা আগেই জানতে পেরেছেন তাদের দলের নাম, তাই সেটা আর বললাম না। তিনি অত্যন্ত দুঃসাহসী, শক্তিশালী, বুদ্ধিমত্তার অধিকারী একজন মানুষ। উনি যাতে হার না মেনে লড়াই করতে পারেন, তিনি সেই হিসেবে নিজেকে তৈরি করেছেন। অল্প বয়সেই তিনি নিজেকে কিং হিসেবে তৈরি করে ফেলেছেন। তার মধ্যে বাজে কোনো নেশা নেই। তিনি অনাথ। তার দেশে বাইরে নামডাক অনেক। এবার গল্পে আসা যাক, বাকিটুকু আস্তে আস্তে জানতে পারবেন। আরিয়ানকে যিনি খবর দিলেন তিনি হলেন আরিয়ানের খুবই বিশ্বস্ত একজন মানুষ। তার নাম জনি। তার জীবন যাবে, তবুও তিনি আরিয়ানের ক্ষতি হতে দিবেন না। আরিয়ান জনির খবর শুনেই তার 2 বিশ্বস্ত বডিগার্ড সহ তার দলবল নিয়ে ছুটলেন সেই লোকেশন অনুযায়ী। ওই শালা, তোকে কতবার বলবো তুই আর আমার পিছে ঘুরবি না? তবুও তুই আবার আমাকে গোলাপ নিয়ে প্রপোজ করতে আসছিস। আজ তোর সব চুল ছিঁড়ে ফেলবো, তোকে কেচোর ভর্তা খাইয়ে তোর ভালোবাসার ভূত ছুটাই দিব। আসছে আমাকে প্রপোজ করতে, অ্যানাকন্ডা কনেকার। স্যার এবার বুইনামার, আমাকে কি তুই টাকলু করেই ছাড়বি নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটাই করব। তোকে কতবার বলেছি আমার এসব ভালো লাগে না, তবুও তুই আমাকে প্রপোজ করলি কেন? এবার ভুল হয়ে গেছে মা, এবার ছেড়ে দে মা, পালিয়ে বাঁচি। ভালো হয়েছে। আচ্ছা নে, এবার রিদ্ধিকে প্রপোজ করার তোর শখ মিটেছে? তোকে আমরা সবাই কতবার বলি ও এসব পছন্দ করে না, তবুও তুই যাস বারবার ওর হাতে অপমান হতে। ওই রাক্ষসী ডাইনিগুলা, তোরা আমাকে না বাঁচিয়ে এমন করলি। ঠিক আছে, তোরা কেমন দেখে নিলাম। এরা তো মেয়ে, কিন্তু মানিক, নিয়ন, আকাশ, তোরা আমাকে বাঁচালি না। ঠিক আছে। তোকে বাঁচাতে গিয়ে কি আমরা মারি খাবো ওর হাতে? সরি দোস্ত, আমরা পারবো না। ওই তোরা সব চুপ কর, আর এই বজ্জারটাকে নিয়ে যায় এখান থেকে। তারপর সবাই মিলে ঋদ্ধির বন্ধুরা রিহানকে নিয়ে পালালো, কারণ তারা সবাই জানে ঋদ্ধি খুব ইনোসেন্ট হতে শান্তশিষ্ট হলেও খুব বেশি রেখে গেলে কন্ট্রোল হারিয়ে ফেলে। আমাদের গল্পের নায়িকা রেনা রহমান ঋদ্ধি, বাবা মার বড় মেয়ে। আর ঋদ্ধির আরেকটা ছোট বোন আছে, 10ম শ্রেণীতে পড়ে। আর ঋদ্ধি অনার্স 2য় বর্ষে পড়ালেখা করছে। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। ঋদ্ধি চায় তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে। কোনো সম্পর্কে জড়িয়ে বাবা মার বিশ্বাস নষ্ট হতে চায় না সে, তাই সে এসব কিছু এড়িয়ে চলে। ঋদ্ধি সেখানে রাগ করে কলেজ থেকে বেরিয়ে চলে আসে ক্লাস না করেই। এমন অনেকেই প্রপোজ করে তাকে, কিন্তু বন্ধুকে তার বারবার ফিরিয়ে দিতে, অপমান করতে খারাপ লাগে। তবুও সে অ্যাকসেপ্ট করবে না। রাগুক খারাপ, তাতে কি? হাঁটতে হাঁটতে সে একটা শুনশান ছোট রাস্তায় এসে পড়ে। রাস্তাটা খুবই নীরব, মানুষজন না থাকায় সে ভয় পেয়ে যায়। সে কখনো একাকী বের হয় না, একা থাকতে খুবই ভয় পায় সে। ঋদ্ধি এরকম পরিবেশ দেখে খুব ভয় পেয়ে অনেক দ্রুত হাঁটতে শুরু করে। কিছুদূর গিয়ে গোলাগুলি আওয়াজ পেয়ে আরো ভয় পেয়ে যায়। তবুও আস্তে আস্তে সামনে এগিয়ে দেখে অনেকগুলো গাড়ি দাঁড় করানো, আর সামনে কিছু গুটো টাইপ মানুষ দাঁড়িয়ে আছে। আর একজন উল্টোমুখী হয়ে আছে, পরনে কালো হুডি, কালো প্যান্ট পরা, কালো জুতো, হাতে কালো গ্লাভস পরে আছে। তারপর একটা বন্দুক নিয়ে সামনের সেই সব লোকগুলোকে নিমেষেই গুলি করে দিল। আর তা দেখেই ঋদ্ধি নিজেকে ঠিক রাখতে পারেনি, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আরিয়ান তার দলবল নিয়ে মেয়েগুলোকে উদ্ধার করে তাদের পাঠিয়ে দেয় তাদের লোকদের সাথে। আর ওই নারী পাচারের লোকগুলোকে ঘেরাও করে বন্দুক ঠেকিয়ে মেরে ফেলে, এটাই ওদের শাস্তি। তাদের মারার পরে হঠাৎ এক মেয়ের চিৎকার ভেসে আসে তার কানে। পেছনে ঘুরে কাউকে দেখতে পায় না সে, তাই আর একটু সামনে গিয়ে দেখে এক মেয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে দেখে থমকে গেল। এ আমি কি দেখলাম? চোখ যেন সরানো দায়। কি মিষ্টি চেহারার এক মায়াবী পরী,
চোখগুলো টানা টানা, চোখে চশমা, চোখগুলো যেন একটি গোল ফ্রেমে চশমায় বন্দি রাখা হয়েছে। খাড়া নাক, গোলাপি গোলাপ ফুলের পাপড়ির মতন চিকন দুটি ঠোঁট, খুব আকর্ষণীয়। মুখটা হালকা লম্বা, ঠোঁটের নিচে কালো তিল, থুতনিতে হালকা গর্ত, যা ওর ফেসটাকে আরো আকর্ষণীয় ও রূপবতী করে তুলেছে। জীবনে প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো আমার। ইস, হালকা বাতাস এসে মেয়েটির সিল্কি লম্বা চুলগুলো মুখের উপর ফেলে দিল। না, এই মেয়ের সৌন্দর্য যেন বের হতেই আছে। উফ, আর কত ঘায়ল করবে আমায় তুমি রূপবতী। স্যার, স্যার, মেয়েটি তো অজ্ঞান হয়ে গেছে। স্যার তাকে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার, না হলে খারাপ কিছু হতে পারে। ও হ্যাঁ হ্যাঁ, মেয়েটিকে তো হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। তার দলের লোকের কথায় আরিয়ানের ঘোর কাটে। তারপর একজন গাড়ি বের করে গেট খুলে দেয়, আর আরিয়ান রিধিকে কোলে তুলে পিছনের সিটে রিধির মাথা তার কোলে রেখে দিয়ে বসে পড়ে। তারপর গাড়ি চলতে শুরু করে তার আপন গতিতে। কোলে তোলার সময় আরিয়ানের মনে হচ্ছিল সে যেন নরম কোমল তুলায় হাত দিল, এত সফট। আরিয়ান রিধির দিকে এক নজরে তাকিয়ে আছে। মেয়েটিকে তার খুব ভালো লেগেছে, ইচ্ছা করছে এরকম করে সারা জীবন তার বাহুডোরে রাখতে। অনেকদিন পর আজ যেন খুব শান্তি পাচ্ছে বুকের ভিতর। সেই মেয়েটার মধ্যে তার শরীর থেকে কি সুন্দর মাতাল করা ঘ্রাণ আসছে, নেশা লাগিয়ে দিচ্ছে তাকে বারবার। এই রাসেল, স্যারের কি হলো বলতো? স্যার এই প্রথম কোনো মেয়েকে এইভাবে দেখছে। দেখ স্যার কেমন করে মেয়েটার দিকে তাকিয়ে আছে, খুব অবাক লাগছে ইয়ার। হ্যাঁ ইয়ার, আমি অনেকক্ষণ ধরে খেয়াল করছি, স্যার তো কোনো মেয়ে দিকে ঘুরেই তাকায় না। কথা বলতে বলতে হঠাৎ তাদের সামনে মিররের দিকে যেই তাকালো, তখনই তা দেখে তারা সপ্তম আশ্চর্যজনক জিনিস দেখে পেল। তারা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকার পর রাসেল আবারও ফিসফিস করে জাহাদকে বলল, ইয়ার জাহাদ, আমি যা দেখলাম তুই কি তাই দেখলি? ইয়ার, আমি কি দেখলাম স্যার? আমাদের স্যার ওই মেয়ের গালে চুমু দিল। আমি কি এটা সত্যি দেখলাম? আমার সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে বলেই সে চোখ কসলানো শুরু করলো। ভাইরে, আমাকে একটা চিমটি কাটতো। এই এই, তোমরা দুইজনে চিৎকার করছো কেন? ওর সমস্যা হবে, চুপচাপ দেখে শুনে ড্রাইভ করো। গট ইট? ইয়াল্লাহ, জাহাদ জাহাদ, ওই হারামি। কি হয়েছে দেখোস না? অষ্টম আশ্চর্যজনক জিনিস দেখি। আসলে তাদের অষ্টম আশ্চর্য জিনিস হলো তাদের বস মেয়েটির গালে স্লাইড করছে আর মুসকে মুসকে হাসছে। ও, তুই তো দেখতেছিস, বুঝছিস, রাসেল বস আমাদের প্রেমে পড়েছে। দেখ মেয়েটিকে কেমন করে বুকের মধ্যে নিয়ে আছে। আসলেই তাই, আমাদের নায়ক বাবাজি আমাদের নায়িকার প্রেমে পড়েছে। আরিয়ান বসে বসে সে খুব মজার কিছু করছে। তার মনে হচ্ছে সে কখনো রিধির চুল নিয়ে খেলা করছে, আবার কখনো তার গালের ঠোঁট স্লাইড করছে, আবার কখনো তার গালে ঠোঁটে স্লাইড করছে, আবার কখনো মুচকি এসে নাক টিপে দিচ্ছে, যেন এটি তার জন্য খুব মজার খেলা। কখনো কখনো গালে চুমু খেয়ে বসছে। আর এগুলো দেখেই তার বডিগার্ড দুটো চমকে চমকে উঠছে, কারণ তাদের বসকে তারা এই প্রথমে এমন রূপে দেখলো। এসব দেখে তাদের হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এভাবে খেলতে খেলতে হঠাৎ গাড়ি ঝাঁকুনি দিয়ে ওঠে, আর অমনি আরিয়ান রেগে যায়। এই, তোমরা দেখে শুনে গাড়ি চালাতে পারো না? ওর যদি কিছু হয় তো তোমাদের একটাকেও আস্ত রাখবো না। মাইন্ড ইট। তোমার কিচ্ছু হবে না পরি, আর বেশি দূরে নেই, আমরা চলে এসেছি হসপিটালে। আর কিছুক্ষণ লাগবে যেতে। এই জাহাদ, আমার কালির কোটাটা দাও, গেট আপ চেঞ্জ করা লাগবে। গাড়িটা কিছুক্ষণের জন্য সাইড কর একটু, না হলে ঝাঁকুনিতে ও পড়ে যাবে। জি জি স্যার, এক্ষুনি দিচ্ছি। তারপর আরিয়ান কালি নিয়ে তার হাতে পায়ে মুখে মেখে অতি ফর্সা থেকে শ্যামলা রূপ ধারণ করো। এটা সে প্রায় করেই থাকে, কারণ তাকে ছোট থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নারী পুরুষ সবাই তাকে হা করে গিলে খায়। মেয়েরা তাকে দেখলে পাগল হয়ে যায়। অনেক মেয়ে রাস্তাঘাটে তাকে দেখলে পাগলামি শুরু করে দেয়। সেই সব পাগলামি থেকে বাঁচার জন্য কালি মেঘে থাকে বাইরে মানুষের মধ্যে থাকাকালীন সময়ে। আরিয়ান তার গেট আপ চেঞ্জ করে মাফিয়া থেকে নিজেকে একজন সাকসেসফুল বিজনেসম্যান রূপে নিয়ে আসলো। এটা তার বাইরের জগতের রূপ। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। পৌঁছানোর পরেই আরিয়ান চিৎকার করে ডক্টরকে ডাকা শুরু করলো, যেন কি না কি হয়ে গেছে। তার লোকগুলো তার কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এরকম তো হওয়ারই ছিল, আমাদের নায়ক বলে কথা। পৌঁছানোর পরেই আরিয়ান চিৎকার করে ডক্টরকে ডাকা শুরু করলো, যেন কি না কি হয়ে গেছে। তার লোকগুলো তার কাণ্ড দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
এরকম তো হওয়ারই ছিল, আমাদের নায়ক বলে কথা। ডক্টর আরিয়ানের কথা শুনে জলদি ছুটে আসে কি হয়েছে দেখার জন্য। হয়তো সিরিয়াস কিছু হয়েছে বলেই তো এমন চিল্লাচিল্লি শুরু করেছে, কিন্তু এসেই তিনি দেখেন তেমন কিছুই না, সাধারণ রোগী। আরিয়ান ডক্টরকে দেখেই তিনি বলে ওঠেন, ডক্টর প্লিজ, ওর কি হয়েছে একটু দেখেন। ও চোখ খুলছে না কেন? অনেকক্ষণ তো হয়ে গেল, তবুও জ্ঞান ফিরে আসছে না কেন? ডক্টর রিদ্ধির চোখ চেক করার সময় হঠাৎ আরিয়ান বলে, ডক্টর আসতে, ও লাগবে তো। ও যদি বিন্দু পরিমাণ ব্যথা পায় তাহলে আপনাকে কিন্তু আমি ছাড়বো না, মেরে ফেলবো একদম। আরিয়ানের কথা শুনে ডক্টর বলে উঠল, শুনুন মিস্টার, কি যেন নাম আপনার? আরিয়ান, আরিয়ান চৌধুরী, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিজনেসম্যান। সরি, আসলে এসব সম্পর্কে ধারণা কম, ভুল কিছু বললে মাফ করবেন, না হলে বলবেন আমি শুধরে নিব। ও সে যাই হোক, ওনার তেমন কিছু হয়নি, কিছুতে হয়তো ভয় পেয়েছে, তাই হয়তো সেন্সলেস হয়ে গেছে। আর ওনার ব্যথা পাওয়ার ব্যাপারটা হলো, চিকিৎসা করতে গেলে অমন একটু আধটু ব্যথা পেতেই পারে। আরিয়ানের কাজ চাপড়ে ডক্টর বলল, ইয়ং ম্যান, আমি বুঝতে পারছি আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই তার অল্প ব্যথা সহ্য করতে পারছেন না। কিন্তু ইয়ং ম্যান, আমাদের তো কিছুই করার নেই, থাকলে আমরা চেষ্টা করতাম যাতে রোগী কোনোভাবেই ব্যথা না পায়। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। ওর ব্যথা পাওয়া মানে আমার বুকে ছুরির আঘাত দেওয়ার মতো লাগছে। আমি আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না। ওর কখন জ্ঞান ফিরবে, আমি ওর সাথে কথা বলতে চাই। ডোন্ট ওয়ারি, 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু তার আগে তাকে ঘুমের ইঞ্জেকশন আর স্যালাইন দেওয়া লাগবে। মেয়েটি খুব দুর্বল আছে, বুঝলে তার পর্যাপ্ত শক্তির অভাব রয়েছে। আচ্ছা ঠিক আছে, ওর সুস্থতার জন্য যা জরুরি সব করুন, যত টাকা লাগে দিব। না, আমার খরচ লাগবে না, অল্পতেই হবে। ওর তেমন কিছু সিরিয়াস হয়নি, শুধু এক্সট্রা মেডিসিন, স্যালাইন আর টাকা লাগবে। ওকে। তারপর ডক্টর স্যালাইন রেডি করে যখন রিদ্ধির হাতে স্যালাইনের সুচ ফুটতে যায়, তখনই আবার আরিয়ান চেঁচে উঠে বলল, কি করছেন কি আপনি? ওর লাগবে তো? না, আমি সুচ ফুটতে দিব না, ও ব্যথা পাবে। বলেই আরিয়ান কিছুতেই রিদ্ধির হাতে সুচ ফুটতে দিচ্ছিল না। অবস্থা বেগতি দেখে রাসেল আর জাহিদ দৌড়ে আসে আর তাকে বোঝাতে শুরু করে। স্যার মেয়েটিকে বলার পর আর বাকিটা বলতে পারলো না, তার আগেই রাসেলের গালে ঠাস করে একটা থাপ্পড় করো। এই, তোর সাহস তো কম না, ওকে মেয়েটি বলিস? ম্যাম, ম্যাম বলবি এবার থেকে, বুঝতে পারলি? কথাটা কানে ঢুকাইনি ভালো করে। জি, মনে থাকবে। রাসেল গালে হাত দিয়ে মাথা নিচু করে তার জবাব দিল। আর রাসেলের গালে থাপ্পড় পড়া দেখে জাহাদও নিজের গালে হাত দিয়ে বসে আছে। ইস, ও বললে তো ওর গালেও পড়তো। বড় বাঁচা বেঁচে গেছে বেচারা, ভেবেই শান্তি পাচ্ছে সে। ওদিকে ওদের ঝগড়ার ফাঁকে ডক্টর তার কাজ সেরে পালিয়ে গেছে। তিনি বুঝে গেছেন এখানে থাকলেই তার বিপদ হতো, তাই তিনি মনে মনে এখান থেকে কেটে পড়েছেন। আরিয়ানের হঠাৎ ঝগড়ার সময় রিদ্ধির দিকে চোখ যায় আর সে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে তার কাছে গিয়ে একটি টুল নিয়ে রিদ্ধির পাশে বসে পড়ে আর হাতের দিকে তাকিয়ে দেখলো হাতে স্যালাইন দেয়া আছে। রাগ উঠলেও পরক্ষণে সেটাকে দমিয়ে নিল সে। আর এদিকে বেচারা রাসেল আর জাহাজ তাড়াতাড়ি ক্যাবিন থেকে বের হয়ে পালালো। থাকলে না জানি আর কি কি হতো। বাইরে গেটের 2 দিকে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। আরিয়ান রিদ্ধির দিকে কিছুক্ষণ মায়া ভরার মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো, যেন তার দীর্ঘকালের চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। তারপর তার হাত নিয়ে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো আর তার সারা মুখেও চুমুতে ভরিয়ে দিল, যেন এটাই তার প্রধান কাজ। চুমু দিয়ে সে শান্ত হয়ে রিদির গলায় মুখ গুজে খুব সাবধানে শুয়ে রইল। রিদি তার হঠাৎ পাওয়া ভালোবাসা, তার মনে হচ্ছে এই মেয়েটি ছাড়া সে অচল, ওকে ছাড়া সে বাঁচতে পারবে না। মনে হয় যেন ওর চোখের আড়াল হলে ও পাগল হয়ে যাবে। ওর কষ্টগুলো যেন ওর বুকের সূচের মতো বিধে। আচ্ছা, ও যদি জ্ঞান ফিরে ওকে ছেড়ে চলে যেতে চাই তখন কি হবে? না না, ওকে আমি কোনো মতে যেতে দিব না। বুকের মধ্যে লুকিয়ে রাখবো ওকে, কাউকে দিব না, কাউকে না। যে নিতে আসবে তাকেই খুন করব। মিসেস রিশা রায়হান আর রিদ্ধির ছোট বোন রিধি দুজন মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তবুও তাদের বাড়ির বড় মেয়ে বোন রিদ্ধি এখনো বাড়ি ফিরে আসেনি। এরকম তো কখনোই হয় না, কোনো বিপদ হলো না তো তার মেয়েটার। এই ভেবে রিদ্ধির মা মিসেস রিশা রায়হান অস্থির হয়ে যাচ্ছে। রিদ্ধির বেস্ট ফ্রেন্ড মিমিকে দিয়ে জানতে চাইলে
বলে সে আজ কলেজে যায়নি, জানে না কিছু। আর রিদ্ধির আরেক ফ্রেন্ড তিশাকে কল দিলে সে বলে রিদ্ধি একটা ক্লাস করেই নাকি বের হয়ে গেছে বাসার উদ্দেশ্যে। এসব শুনে মা মেয়ে মিলে আরো পাগল অবস্থা শুরু করেছে। মেয়েটা যে তাদের কলিজার টুকরো। ওদিকে রিদ্ধির বাবা মিস্টার দিশান রায়হান বড় মেয়ের খবর শুনে তাড়াহুড়ো করে অফিস থেকে দ্রুত তার সাদা ধবধবে গাড়ি হাঁকিয়ে ছুটে আসতে লাগলো। বাসায় এসে তার ওয়াইফ ও ছোট মেয়ের অবস্থা দেখে তিনি চিন্তায় পড়ে যান কি করবেন উনি। তারপর কিছু একটা ভেবে ভাইয়ের ছেলে সায়ানকে কল দিয়ে ডেকে তাকে সাথে নিয়ে বেরিয়ে পড়লো ঋদ্ধিকে খোঁজার উদ্দেশ্যে। আর ঋদ্ধির মা বোনকে সামাল দেয় তার চাচি আর তার অষ্টম শ্রেণী পড়ুয়ার চাচাতো বোন সায়না রায়হান। বেশ কয়েক ঘন্টা পর ঋদ্ধির জ্ঞান ফিরে আসে। তারপর সে চোখ টিপ টিপ করে চারদিকে তাকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ তাকাতে গেলেই ঋদ্ধি অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পায় না। আর শরীরও তো কেমন জানি ভারী কিছু অনুভব করছে। ঋদ্ধি ভাবছে, আচ্ছা আমি কি মরে গেলাম নাকি? আল্লাহ আমাকে মনে হয় আমার মৃত্যুর পর পাপ হিসেবে জাহান্নাম দিয়েছে, সাথে আমাকে অন্ধও বানায় দিছে। হায় আল্লাহ, এ কি হইল আমার? আমি কি আমার নাতি নাতনিদের বিয়ে দেখতে পাবো না? তার আগেই আমার উগান্ডা অচিনপুরের জামাইটারে বিধবা বানায় দিল। খোদা। হঠাৎ কারো কান্নার আওয়াজে আরিয়ানের ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারছে না কে কান্না করছে। এতক্ষণ কি সুন্দর শান্তির ঘুম দিচ্ছিল তার পরিটাকে জড়িয়ে। উফ, এখন তার মেজাজটা খুব খারাপ হচ্ছে। এখন সামনে পেলে তাকে খুন করতো তার শান্তির ঘুম ভাঙানোর অপরাধে। এবার আরিয়ান অনুভব করলো কান্নার আওয়াজ তার কানের খুব কাছ থেকে আসছে, আর কিছু ভেজা ভেজা অনুভব করছে। আরে ঋদ্ধি নড়াচড়া করছে, তার মানে তার পাখিটার জ্ঞান ফিরেছে। তাই তাড়াহুড়ো করে আরিয়ান ঋদ্ধির উপর থেকে উঠে পড়ে। ঋদ্ধিকে একটার পর একটা জিজ্ঞেস করতে লাগলো, জান পাখি আমার, এখন তোমার কেমন লাগছে? শরীরে কোথাও কি ব্যথা লাগছে? ব্যথা লাগলে বলো, ওই ডক্টরের খবর আছে। আমার জান পাখিকে ব্যথা দেয়, সাহস কত ওর! ওর চাকরি ফিনিশ করে দিব। বেবি সোনা আমার কান্না করে না। ঋদ্ধি আরিয়ানের এসব কথা শুনে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আর মনে মনে ভাবছে, লোকটা কি পাগল হয়ে গেল? একটা অচেনা মানুষ আমাকে এগুলো কি বলছে? এসব ভাবতে ভাবতেই ঋদ্ধি কাঁদতেই ভুলে গেছে। শুধু বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে আছে সে। বেচারা আরিয়ান মনে করেছে তার আধুনিক কথায় কাজ দিয়েছে, তাই সে বাচ্চাদের মতো খুশি হয়ে ঋদ্ধিকে বলতে লাগলো, এই তো আমার সোনা পাখিটা চুপ হয়ে গেছে। বেচারা আরিয়ান ভাবতেই পারেনি তারপর কি হতে চলেছে। তারপর আর কি হবে, আমাদের নায়িকা ঋদ্ধি এরকম পরিস্থিতি দেখে ঘাবড়ে গিয়ে আরো জোরে সোরে কান্না শুরু করেছে। আর প্রলাপ বকেই যাচ্ছে, আম্মুর কাছে যাব, আপুর কাছে যাব, ছোট বোনের কাছে যাব, আব্বুর কাছে যাব। আর আরিয়ান এই কথা শুনে তার মেজাজ গরম। তার পরিটা তার থেকে যেতে চাইছে। না, এ হতে পারে না। আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। মিস্টার দিশান রায়হান সব জায়গায় খুঁজেও যখন পেলেন না, তখন তিনি গাড়িতে হেলান দিয়ে মুখে হাত দিয়ে কান্না করতে লাগলেন। তার বড়ই আদরের লক্ষ্মী মেয়ে, বড় মেয়ে হিসেবে ঋদ্ধি খুব আদরের সবার। ওনার বিশ্বাস ঋদ্ধি তার বিশ্বাস হারাবে না কোনো উল্টাপাল্টা কিচ্ছু করে। তাহলে নিশ্চিত কোনো বিপদে পড়েছে। এখন তার ভয় হচ্ছে খারাপ কিছু হয়নি তো আবার। সায়ান তার চাচুকে ভেঙে পড়তে দেখে নিজেও কি করবে বুঝতে পারছে না, কারণ ঋদ্ধি ওর 1 বছরের বড় হলো তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো। ওর নিজেরই খুব কষ্ট হচ্ছে, খুব নিজেকেই সামলাতে পারছে না। কিন্তু এখন ওর চাচুকে না সামলালে খুব খারাপ হয়ে যাবে। তাই ও এবার চাচুকে সান্ত্বনা দিতে গিয়ে এগিয়ে গেল। চাচু প্লিজ শান্ত হও, আমরা ইনশাল্লাহ ঋতুকে খুঁজে পাবো। ঋতু আমাদের আদরের, ওর কিচ্ছু হবে না, আছে, আমরা ওকে খুঁজে বের করবই। সায়ান এতক্ষণ ধরে বকেই যাচ্ছে, কিন্তু তার চাচুর কোনো সারা শুধু বাচ্চা না দেখে সায়ান একটু ভয় পেয়ে গেল। তাই তাড়াহুড়ো করে তার চাচুকে ধাক্কা দিয়ে দেখে। ধাক্কা দেখে তার চাচু হেলে পড়ে গেল। সায়ান চাচুকে এরকম ভাবে দেখে হতভম্ব হয়ে যায়। 2-3 কিলোমিটার ওরকম ভাবেই চুপচাপ বসে থাকে। তারপর হঠাৎ পাশ থেকে গাড়ির আওয়াজে তার হুঁশ ফিরে আসে। তারপর তাড়াহুড়ো করে পালস চেক করে দেখে ঠিক আছে। তখন শান্তির নিঃশ্বাস ফেলে। সায়ান তার চাচুকে ধরে ড্রাইভিং সিট থেকে প্যাসেঞ্জার সিটে আনে আর নিজে গাড়ি ড্রাইভ করে হসপিটালে নিয়ে যায়। বাড়িতে সবাই এমনিতেই টেনশনে আছে, তাই আর বাড়িতে কিচ্ছু জানালো না। চাচুর কথা শুনতে পেলে আরো টেন্স হয়ে যাবে। শুধু তার আব্বুকে চুপি চুপি বলে রাখলো সে। তার আব্বু যেন সুযোগ বুঝে একবার হসপিটালে দেখতে আসে, হসপিটালের ঠিকানা দিয়ে রাখে সেজন্য।
সায়ান হসপিটালে নিয়ে এসে ডাক্তারকে দেখালে বলে অতিরিক্ত টেনশনের ফলে মাথায় চাপ পড়ায় অজ্ঞান হয়ে গেছে, তেমন কিচ্ছু হয়নি। ভাগ্য ভালো শুধু জ্ঞান হারিয়েছে। হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিল, তবুও ভাগ্যই সহায়, সেজন্যই বেঁচে গেছে। মজার ব্যাপার হলো ঋদ্ধি যে হাসপাতালে আছে সেখানে তার আব্বুকে নিয়ে যাওয়া হয়। আসেন দেখি সামনে এবার কি কি ম্যাজিক অপেক্ষা করছে। ঋদ্ধির আব্বুকে ইঞ্জেকশন দেওয়া হয় যাতে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে, আর কিছু মেডিসিন লিখে দেয়। সেগুলো আনার জন্যই সায়ান ক্যাবিন থেকে বাইরে বের হয়। তারা 3 তলার একটা ক্যাবিনে আছে, আর ঋদ্ধিরা 2 তলার ক্যাবিনে সিঁড়ির পাশে একটা রুম পর। ওদিকে ঋদ্ধি কেঁদেই যাচ্ছে বাড়ি যাবে বলে। আরিয়ান কোনোভাবেই থামাতে পারছে না। পারবে কেমন করে? আমাদের ঋদ্ধি তো এমনিতেই বাড়ির আদুরে বুড়ি, তাই একটু ছিসকাদনে টাইপ মেয়ে। একটুতেই কেঁদে কেটে একাকার হয়ে যায়। তারপরে আবার অপরিচিত মানুষ খুব ভয় পায়। ছোট থেকেই ও পরিচিত ছাড়া অপরিচিতের সাথে মেশেনি কখনো। মা বাবা, আশপাশ, কাজিন আর বন্ধু বান্ধব এসব নিয়েই ওর দুনিয়া। তাই তো ঋদ্ধি ভয় পেয়ে গেছে এভাবে একজন অপরিচিত মানুষের সাথে থাকতে। আবার কখন থেকে কি না কথা বলেই যাচ্ছে সেটা তো আছেই, কিন্তু যেভাবে জড়াই ধরে আছে, যে ভয়ে ওর জান যায় অবস্থা। ভয় পেয়ে জোরে জোরে কান্না করেই যাচ্ছে। ওর ওই একটাই কথা, বাড়ি যাব, আম্মু আব্বু যাব, বাচ্চাদের মতো কাঁদতেই আছে। আরিয়ান তো ভেবেই পায় না এত বড় মেয়ে এভাবে বাচ্চাদের মতো কান্না করে কেমনে, তাও আবার কেমন করে বায়না করে আব্বু আম্মু বাড়ি যাব বলে। ছোট বাচ্চা বোধহয় এমন করে না। আরিয়ানা সহ্য করতে পারছে না। এত ধৈর্য আজ প্রথম ধরলো শুধুই ঋদ্ধির জন্য। না হলে এতক্ষণে বন্দুকের সব গুলো মাথার খুলিতে ঢুকিয়ে দিত। এবার আর থামতে না পেরে দিল এক ধমক খেয়ে চিল্লিয়ে বলে উঠল, চুপ, এবার আর একটু কাঁদবে না। এবার বাড়ি যাওয়ার কথা বললে মুখে টেপ দিয়ে হাত পা বেঁধে রাখবো একদম, পাঁচই মে। ঋদ্ধি কিছুক্ষণ চোখে টলটলে পানি নিয়ে চুপ থেকে আবার পুরো দমে আবার আরিয়ানের কাছে গিয়ে চিল্লিয়ে কান্না শুরু করলো। বেচারা আরিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর মাথায় চাপড় মারে, আর মনে মনে বলে, এই কোন মেয়েকে মনে লাগলো আমার? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? এর চোখে এত পানি আসে কোথা থেকে? চোখে কি পানির টাঙ্কি আছে? পরে একসময় চেক করে দেখা লাগবে। আর এদিকে ঋদ্ধির কান্নার জন্য আরিয়ানের 2 বডিগার্ডেরও মাথা নষ্টের জোগাড় হবার উপক্রম, কিন্তু তাদের কিচ্ছু করার নেই চুপ করে থাকা ছাড়া। এখন তাদের নিজেদেরই কান্না করতে ইচ্ছে করছে এরকম পরিস্থিতিতে। ভাবছে না জানি ওদের বস কেমন করে সহ্য করছে, সেটাই ভেবে পাচ্ছে না তারা। ঋদ্ধি যখন কান্না করছিল তখন ওখান দিয়ে সায়ান যাচ্ছিল। তখনই ঋদ্ধির কান্নার আওয়াজ শুনতে পায় আর থেমে যায়। পা যেন চলতেই চায় না। এটা কি ও সত্যি শুনতে পাচ্ছে নাকি ওর ভ্রম? এসব ঋদ্ধির কান্নার আওয়াজ শুনে মনে হয়েছে এটাই ঋদ্ধি, কারণ ঋদ্ধির কান্না ওদের বাড়িতে ফেমাস। ছোটখাটো কিছুতেই কান্না করা ওর স্বভাব। ওদের বাসার সবাই জানে কান্নাতে নোবেল দিলে ঋদ্ধি সর্বপ্রথম পেয়ে যেত, যে হারে ও কান্না করে। কি মেরে ভাবা যায় এগুলা? কিন্তু কান্না তো অন্য কেউ করতেই পারে। ইস, মেয়েটার মনে হয় খুব কষ্ট, তাই এমন করে কান্না করছে। তবুও কেন জানি ওর মনে হচ্ছে ওখানে ঋদ্ধি আছে। একবার চেক করে দেখলে ক্ষতি কি, কিন্তু এখানে এত গার্ডের ব্যবস্থা কেন সেটাই বুঝতে পারছে না। এ এমন ভিআইপি মানুষ আছে যে তাকে এভাবে বন্দুক হাতে নিয়ে গার্ডের ব্যবস্থা করে রাখতে হবে? সায়ান ভাবতে এবার কথার আওয়াজও পেল। একটা ছেলে আর একটা মেয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। একটা ঋদ্ধির মতো গলার আওয়াজ পাচ্ছে, আরেকজনকে সে বুঝতে পারছে না। সায়ানকে গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে গার্ডগুলো বলে উঠলো, এই যে ভাই, এখানে কি করছেন? এখানে দাঁড়িয়ে থাকা নিষেধ। দাঁড়ানোর ইচ্ছে হলে অন্য জায়গায় গিয়ে দাঁড়ান। আমাদের স্যার জানতে পারলে খবর আছে আপনার। আচ্ছা স্যার, এই রুমে একটি মেয়ের কান্নার আওয়াজ পেলাম। না ছোট ভাই, সেটা আমাদের বলার আদেশ স্যার দেয়নি, রাসেল বলে উঠলো। প্লিজ ভাই একটু বলেন না হলে মেয়েটিকে আমি একটু দেখতে চাই। মেয়েটির কণ্ঠ আমার অনেক চেনা লাগছে। সায়ানের কথায় জাহাদ আর রাসেল একে অপরের মুখে শুধু তাকায়। ওদের এরকম করতে দেখে সায়ান আবারও বলে, স্যার প্লিজ একটু দিন না দেখতে, আমি জাস্ট একটু দেখবো শুধু। আমার বোনকে আমি খুঁজে পাচ্ছি না, ওকে না পেলে বেঁচে থেকেও মৃত হয়ে যাব। আচ্ছা, আপনার বোনের নাম কি? ঋদ্ধি। রাসেল আর জুহাদ দুজনই চমকে বলে উঠলো, স্যার আপনারা কি কেউ চিনেন এই নামের কাউকে?
না না, আমরা এই নামে কাউকে চিনি না। জাহাদ বলে উঠল, ওরে বাবা, এই ছেলেটা বোনকে খুঁজতে এসেছে। স্যার তো কিছুতেই ম্যামকে দেবেন না, মনে মনে বলল। ফিসফিস করে রাসেল বলল, জাহাদ, এই ছেলেকে এখান থেকে জলদি সরানো লাগবে। ম্যামকে চিনে ফেললে ঝামেলা বাঁধবে। স্যার আমাদের আস্ত রাখবে না, সাথে চাকরিটাও যাবে। হ্যাঁ রে ভাই, এই ছেলেকে কিছু একটা বলে তাড়াতে হবে। স্যার, আজ ওকে না পেলে বাসার চাচু চাচিকে কি জবাব দিব? ওকে না দেখতে পেয়ে হয়তো এবার হার্ট অ্যাটাক করে ফেলবে। সায়নের কথা শুনে আর নাম শুনে ওরা শিওর হয়ে গেছে এটাই ম্যামের ভাই। আর উনি তার বোন, মানে ম্যামকেই খুঁজছেন। না না না, তার খবর কিছুতেই দেওয়া যাবে না এই ছেলেকে, দিলেই খবর আছে আমাদের। আপনারা বুঝতে পারছেন না তো ওরা কেমন করে বুঝলো রীতি আরিয়ানের সাথে মেয়েটির নাম? আসলে আরিয়ান রীতিকে এখানে আনার সময় তার লোকদের বলে দেয় তার সম্পর্কে খোঁজ নিতে, তখনই তারা জানতে পারে রীতি সম্পর্কে। আসলে ছোট ভাই বলেছিলাম কি, স্যারের ওয়াইফ অসুস্থ, তাই উনি কান্না করছিলেন। এখানে আপনার বোন ঋদ্ধি থাকে না। দেন না ভাই একটু, আমার মন বলছে আমার বোন ভিতরে আছে। বললাম না আপনাকে, স্যারের ওয়াইফ আছে এখানে। ধমক দিয়ে বলে ওঠে, স্যার ম্যামকে দেখাতে নিষেধ করেছেন, তাকে দেখার অনুমতি বাইরে কাউকে দেই নাই। আরে স্যার, একটু দেখালে কিছু হবে না। ওদের চেঁচামেচির আওয়াজ শুনে রিধিকে ছেড়ে আরিয়ান উঠে আসে, আর রিধিকে আরিয়ান ছেড়ে দেয়। হাফ ছেড়ে বাসে রিধি। এতক্ষণ ওর দম আটকে যাচ্ছিল। আরিয়ান গেট ফাঁক করে দেখে এক ছেলে দাঁড়িয়ে আছে, 18 থেকে 19 বছর বয়সের হবে। বের হয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন? বাট সায়ান আরিয়ানের দিকে নজর দিতেই তার নজর যায় রুমে বসে থাকা রিদ্ধির দিকে। আরিয়ান গেট ফাঁক করার সময় সায়ান রিদ্ধিকে দেখে ফেলে। রিদ্ধি রিদ্ধি বলে ডাকতে শুরু করে। সায়ানের মুখে রিদ্ধি নাম শুনেই আরিয়ান চমকে ওঠে, আর আরিয়ানের গার্ডরা ভয় পেয়ে যায়, কারণ সায়ান দেখে ফেলেছে। আরিয়ান তো তাদের আস্ত রাখবে না এখন। এদিকে সায়ান ভিতরে যাওয়ার জন্য ঠেলাঠেলি শুরু করে, কিন্তু গার্ডরা কোনো মতেই যেতে দিতে চাইছে না। আরিয়ান চোখ গরম করে গার্ডদের বলে দেয় যেন ওনাকে ঢুকতে না দেয়। আরিয়ান ভয় পেয়ে গেছে রিধির বাসার লোককে দেখে। এখন তো তাহলে রিধিকে ওর কাছ থেকে কেড়ে নেবে। এখন কি করবে ও? আরিয়ান তাড়াতাড়ি করে গেট লাগিয়ে রিধির কাছে যায়, কিন্তু এতক্ষণে রিধিও বুঝে গেছে যে তাকেই ডাকছে। রিধি সায়ানের গলার আওয়াজ পেয়ে সায়ান সায়ান বলে চিল্লাতে শুরু করে, আর হাতের ক্যানোলা খুলে ফেলে। জোরে টান দেয়, হাত থেকে রক্ত পড়তে শুরু করে। তবুও তার সেদিকে খেয়ালই নেই। ওর এখন একটাই মনে আছে, ওকে সায়ানের কাছে যাওয়া লাগবে। কিন্তু সায়ানের কাছে ছুটতে যাওয়ার আগে আরিয়ান রিধিকে ধরে নেয়। রিধি বারবার বলতে শুরু করে, ছাড়ুন আমায়, ছাড়ুন প্লিজ, ছেড়ে দিন আমায়। আমি সায়নের কাছে যাব। সায়ন আমাকে এখান থেকে নিয়ে যা প্লিজ, আমি বাড়ি যাব। সায়ান সায়ান বলে চিৎকার করে কাঁদতে থাকে। সায়ানও রিদু রিদু বলে ডাকে। ওকেও গার্ডগুলো শক্ত করে ধরে আছে। আরিয়ান রিধিকে শক্ত করে ধরে এনে ক্যাবিনের সিটে বসে পড়ে, আর রিধিকে কোলে নিয়ে বসে থাকে। হাতে রক্ত মুছে মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দেয়। আরিয়ান খুব ভয় পেয়ে আছে, ও রিধিকে কিছুতেই যেতে দেবে না। রিধিকে কোলের ওপর নিয়েই আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না বারবার বলতে থাকে, আর রিধিকে চুমু দিতে থাকে। আর রিধির মাথা বুকে জড়িয়ে বসে আছে আরিয়ান। সায়ান ওদের সাথে না পেরে উঠে কিছুক্ষণ চুপ করে হঠাৎ করে ঠেলা দিয়ে রুমে ঢুকে যায়। রুমে ঢুকে দেখে একজন শ্যামলা লম্বা সুন্দর করে সেই লোকটা রিধিকে কোলে নিয়ে জড়িয়ে রিধির মাথা বুকে নিয়ে বসে আছে। আর রিধি কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। সায়ান রিদ্ধি বলে ডাক দেয়, আর রিদ্ধি ধরপড়িয়ে উঠতে যায়, কিন্তু আরিয়ান উঠতে দেয় না। রিদ্ধিকে আরো বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। সায়ান দৌড়িয়ে রিদ্ধির কাছে যায়, কিন্তু রিদ্ধির কাছে যেতেই আরিয়ানের গার্ডরা তাকে আবারও ধরে ফেলে। তবুও সায়ান রিদ্ধিকে ধরতে যায়, আর রিদ্ধি বলে ডাকতে থাকে। আর রিদ্ধি অনেক কান্নাকাটি করে। সায়ানকে রিদ্ধিকে ধরতেই দেয় না। রিদ্ধিকে নিয়ে আরো কর্নারে ঘেসে যায়, যেন ছোট বাচ্চা তার পছন্দের জিনিস কেউ কেড়ে নেবে, তাই সে কোনায় গিয়ে লুকিয়ে থাকে। আরিয়ান রিধিকে কোলে নিয়ে কর্নারে গুটিসুটি মেরে বসে পড়ে। সায়ান এসব দেখে অবাকের পর অবাক হয়ে যাচ্ছে। আপনি আমার বোনকে ছাড়ছে না কেন? আরিয়ানকে উদ্দেশ্য করে সায়ান বলে। এই কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে ওঠে, না না, আমি ওকে দিব না, কাউকে দিব না। তুমি চলে যাও, আমি ওকে দিব না। আমি ওকে ভালোবাসি, খুব ভালোবাসি। রিদ্ধি আপনাকে ভালোবাসে না, আপনার কাছে থাকতে চায় না। আপনি ওকে ছেড়ে দিন বলছি। এই কথা শুনে আরিয়ান চিৎকার করে বলে ওঠে, বলছি না আমি ওকে ছাড়বো না। আমার মরার আগ পর্যন্ত ওকে আমি ছাড়বো না, কখনোই না। ও আমার জান, আমি ওকে ছাড়বো না।
আরিয়ানের আজীব ব্যবহারগুলো দেখে তার গার্ডগুলো রীতিমতো টাসকি খেতে আছে। তারাও ভেবে পায় না আরিয়ানের মতো শক্ত রাগী মানুষ এমনটা কেমন করে হতে পারে, কিভাবে, হাউ ইজ ইট পসিবল ম্যান। এই আরিয়ানকে যেন তারা চিনতেই পারছে না। এদিকে ঋদ্ধির আব্বুর জ্ঞান ফিরে এসেছে, তাই বাড়ির কে আছে খুঁজতে খুঁজতে তাদের কাছে চলে আসে আর ঋদ্ধিকে দেখে দৌড়ে আসে ঋদ্ধির কাছে। হ্যালো। এদিকে ঋদ্ধির আব্বুরও জ্ঞান ফিরে এসেছে, তাই বাড়ির কে আছে খুঁজতে খুঁজতে ওদের কাছে চলে আসে আর ঋদ্ধিকে দেখে দৌড়ে আসে ঋদ্ধির কাছে। ঋদ্ধিমা, আমার তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। তুই হসপিটালে কি করছো আম্মু? আরিয়ান ঋদ্ধির ফ্যামিলিকে আসা দেখে কেটে দেওয়ার মতো অবস্থা, সবাই ওর জান নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি কিছুতেই ছাড়বো না আমার জান পাখি মন পাখিকে। কাল বিয়ের কথা ছিল, কিন্তু আমি আজই বিয়ে করে নিজের নামে করে নিব ওকে সারা জীবনের জন্য। আর কখনো আমার থেকে ছাড়া পাবে না। আপনি চলে যান, আমি ওকে ছাড়বো না। আরিয়ান কাবা কাবা কণ্ঠে বলে উঠলো, তারপর আবার কঠিন হয়ে বলল, আমি ওকে কোনো দিন ছাড়বো না। ও আজ থেকে আমার, শুধুই আমার, আর কারো না। আর কারোই না, বুঝতে পেরেছেন? নাও গেট আউট। আরিয়ানের কথা শুনে ঋদ্ধির আব্বু কিছুক্ষণ চুপ থেকে বোঝার চেষ্টা করে আসলে হয়েছেটা কি, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর ছেলেটা এবার ঋদ্ধিকে কেন এভাবে গুটিসুটি মেরে কোলে নিয়ে বসে আছে, আর কেন এবার ঋদ্ধিকে দিতে চাইছে না। বাবা, তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমার মেয়েকে দিতে চাইছো না কেন? ও কি কোনো দোষ করেছে? কোনো দোষ করে থাকলে ক্ষমা করে দাও, আর কোনোদিন কোনো কিছু করবে না, আমি কথা দিচ্ছি। এবার তুমি ওকে আমাকে দিয়ে দাও। ওকে না নিয়ে গেলে ওর আম্মু আরো অসুস্থ হয়ে যাবে। না না, আমি ওকে দিব না, কখনো না, কখনো না। আমি ওকে আজই বিয়ে করে নিজের সাথে নিয়ে যাব। কোনো দিনও দিব না ওকে, ও শুধু আমার। আরিয়ানের পাগলামো দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে আছে, চেয়ে আছে তার দিকে। আর আরিয়ান ঋদ্ধিকে শত্রুদের থেকে প্রোটেকশনের ভঙ্গিতে ওকে আড়াল করে আঁকড়ে ধরে আছে। ঋদ্ধি তো এসব কিছুই জানতে পারল না, কারণ সে কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ইনজেকশনের রিয়াকশন এখনো আছে, তাই সে গভীর ঘুমে। তাকে নিয়ে কত কি হয়ে গেল তা থেকে সে একদম বেখবর। সায়ান তার চাচুর উদ্দেশ্যে বলল, চাচু, আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি ঋদ্ধিকে নিতে, কিন্তু উনি দিতে চাইছেন না। চাচু, আমাদের উচিত এখন পুলিশকে খবর দেওয়া, তাছাড়া উনি কিছুতেই দিবেন না আমাদের ঋদ্ধিকে। দিবে না মানে? উনি পেয়েছেনটা কি? আমার মেয়ে আর আমাকেই দিবে না? আশ্চর্য কথা। হুঙ্কার ছেড়ে বলে উঠল। আরিয়ান ঋদ্ধিকে নিয়ে যাওয়ার কথা শুনে চোখ লাল করে ভয়ঙ্কর ভাবে চিৎকার করে বলে উঠল, আর্মি পুলিশ যা পারে নিয়ে আসেন, কিন্তু আমি ওকে ছাড়ছি না। ও শুধু আমার, মানে আমার। এখনো কারো মেয়ে হোক আর যাই হোক, সবকিছু বাদ। ও শুধু এখন থেকে ওর পরিচয় আরিয়ান চৌধুরীর ভালোবাসা। আরিয়ান চৌধুরীর ও বউ হবে। রাসেল, যা কাজে নিয়ে আন, আমি ওকে আজই বিয়ে করব। রাসেল আর জাহাদ বুঝে পায় না লোকটা হঠাৎ এত পাগল হয়ে গেল কেন এই মেয়ের জন্য। বাপরে, কি ভালোবাসা! ও মা গো, টুডু লাভ! এমন ভালোবাসা কখনো দেখি না। একদিনের ভিতর স্যার কি হয়ে গেল, এই স্যারকে এখন চিনতেই পারছি না। ঋদ্ধির আব্বু এসব শুনে হতভম্ব হয়ে গেছে, তার মাথা কাজ করছে না। জীবনে কখনো এরকম পরিস্থিতিতে পড়েনি তিনি। এদিকে সায়ান খুব দ্রুত বাড়ির সবাইকে খবর দিয়ে দিল। ঋদ্ধির আম্মু খবর শুনে এখনই আসার জন্য চিল্লাচিল্লি শুরু করেছে, কিন্তু সায়ানের আব্বু নিয়ে যেতে চাইছিল না। তবুও বাধ্য হয়ে সবাইকে নিয়ে আসলো আর পুলিশকে খবর দিয়ে দিল। আরিয়ান জানে যে পুলিশকে খবর দিয়ে লাভ নেই, তাই সেদিক থেকে সে নিশ্চিন্ত। আব্বু আরিয়ানের কাছে গিয়ে ঋদ্ধিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আর আরিয়ান বারবার ধমক দিয়ে বলছে, ডোন্ট টাচ হার, খবরদার ওকে ছুবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। রাগে কাঁদতে কাঁদতে তুতলিয়ে ছোট বাচ্চার মতো বলছে, আমি ওকে দিব না। ওকে দিলে আমি বাঁচতে পারবো না, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বেচারি ঋদ্ধির ঘুমের ঘুরে এত চিল্লাচিল্লির মধ্যে ঘুম তো ভেঙেছে, কিন্তু চোখ খুলতে পারছে না অনেক চেষ্টা করেও। ওর আব্বু সায়ান অনেকের গলার আওয়াজ পাচ্ছে। ও হসপিটাল লোকেরা এসে বলছে, আপনারা প্লিজ চেঁচামেচি করবেন না, এটা হসপিটাল, রোগীর ক্ষতি হবে, এসব বাইরে গিয়ে করুন। কিন্তু এসব বলতে বলতে আরিয়ানের লোকেরা চোখ রোগানিতেই তারা চুপসে গেল, কারণ আরিয়ানের এখানে অনেক টাকা দিয়ে রেখেছে। জাহাদ আর রাসেল ঋদ্ধির আব্বু আর ভাইকে সরাতে যাচ্ছে, কিন্তু পারছে না। এজন্য তাদের আরো লোক আনতে বলল। প্রায় 2 ঘন্টা পর ঠিক 12:14 বাজে আরিয়ান আর ঋদ্ধির বিয়ের সম্পূর্ণ হলো। পারিবারিক ভাবেই সবাই মেনে নিল।
মেনে নিল বলতে মানতে বাধ্য হলো আরিয়ানের জোরাজুরির কাছে। ঋদ্ধি কান্না করছে আর ভাবছে আরিয়ান খুব খুশিতে আছে, তার ভালোবাসা, তার জীবন আজ থেকে তাকে একদম নিজের করে নিয়েছে, ওকে কখনো ছেড়ে থাকতে পারবে না। তোমাকে সেই তখন চোখের সামনে দেখে আমি বুঝেছি তোমাতেই আমার সর্বসুখ। তোমাকে দেখার পর আমার মনের ভিতর 27 বছরের সর্বপ্রথম শান্তি পেলাম। তোমাকে বুকে নিয়ে যেন জান্নাতের সুখ পেলাম। তোমাকে পেয়ে আবার কেমন করে হারিয়ে দেই বলো? পরে যদি তোমাকে আর না পাই, তাই তো তোমাকে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দেওয়ার ব্যবস্থা করে ফেললাম। ফিউচারে কেউ যাতে তোমার থেকে আমাকে দূরে করতে না পারে, তাই আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলে বিয়ে করে একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। এখন তোমার আমার সম্পর্কে কেউ উল্টো পাল্টা কিছু বলতেও পারবে না, কেউ তোমাকে আমার থেকে দূরেও রাখতে পারবে না। আজ আমি অনেক খুশি, অনেক। তোমাকে যখন আমার কাছ থেকে নিতে এসেছিল তখন আমার খুব ভয় করছিল, মনে হচ্ছিল আমার কলিজা ছিঁড়ে ফেলছে সবাই মিলে। এখন খুব শান্তি লাগছে, আজ থেকে তুমি আমার রানী। আপনারা কিছু বুঝতে পারছেন না তো ব্যাপারটা কি হলো? শুনুন তাহলে বলেই ফেলি। আরিয়ান তার রানীকে কিভাবে তার নিজের করে নিল। সেটা খুব সহজ ছিল না, তবুও এ তো আমাদের আরিয়ান, এ সব কিছুকে জয় করে এসেছে। আর তার রানীর বেলায় কি হেরে যেতে পারে? কখনোই না। তাই তো রানীকে নিজের করার জন্য তাকে মাফিয়া ফর্মে ফিরতে হয়েছে। না হলে যে পেত না। তার জান পাখি এতে কষ্ট পেয়েছে, ভয়ও পেয়েছে, কিন্তু তবুও সে খুশি তার রানীকে নিজের করে পেয়ে। এবার বলেই ফেলি তাহলে, চলুন ফ্ল্যাশব্যাকে যাই। যখন সবাই ঋদ্ধিকে নিয়ে টানাটানি করছিল তখন ঋদ্ধিও কান্না শুরু করে, কিন্তু আরিয়া তো ছাড়বার পাত্র না। ছেড়ে দিলে তার পরাণ পাখি হারিয়ে যাবে। যতই কষ্ট হোক এই রিস্ক সে নিতে চায় না। ঋদ্ধিকে ছাড়া যে তার দম বন্ধ হয়ে আসে। তাই ওদের ফ্যামিলির সবাই আসলে ওদের বলে সে ঋদ্ধিকে বিয়ে করতে চায়, কিন্তু আরিয়ানের পাগলামি দেখে তারাই আর ঋদ্ধিকে আরিয়ানের হাতে দিবে না। তারপরও তারা আরিয়ানকে চেনে না, জানে না, কখনোই দেখেনি। আরিয়ান অনেক বড় লোক টাইপ ও বটে। তারা তাদের ক্ষমতা অনুযায়ী ঋদ্ধিকে দিতে চায়। আরিয়ান অনেক দূরে থাকে, আরিয়ানের কেউ নেই, এসব ভেবেই আর কেউ ওর কাছে দিতে চায় না। আরিয়ান হাত জোর করে কত মিনতি করলো, তবুও তারা নারাজ। তাই আরিয়ান বাধ্য হয়ে ঋদ্ধিকে তার কাঁধে তুলেই হাঁটতে শুরু করলো। তার লোকদের ইশারা করলো সবাইকে আটকাতে। আর আটকালেই আরিয়ান ঋদ্ধিকে কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে হসপিটাল থেকে। এখানে সে আর চাইছে না গন্ডগোল করতে। সে বিয়ে করবে, তবে সবার সামনেই করবে, তার বাড়িতে নিয়ে গিয়ে। এদিকে ঋদ্ধিকে কাঁধে নেওয়ার পর থেকে ঋদ্ধি হাত পা ছুটে আছে, তবুও মনে হয় যেন আরিয়ানের কিছুই হয় না। কাঁধে তো এখন ভেবে নিয়েছে, মনে হচ্ছে যেন তুলোর বস্তা একটা। ঋদ্ধি সোনা, তুমি কিছু খাও না নাকি? হ্যাঁ, এত হালকা কেন? মনে হচ্ছে যেন তুলার বস্তা কাঁধে নিয়ে আছি। তোমাকে ছুলেই মনে হয় যেন তুলাকে ছুঁয়ে আছি। এত সফট কেন তুমি? এসব কথা বলতে বলতে আরিয়ান তার কালো রঙের BMW কারের কাছে পৌঁছে যায়। ঋদ্ধি বেচারি কিছুই করতে পারছে না। আরিয়ানকে বারবার বলছে, আমি আম্মুর কাছে যাব, আমাকে যেতে দিন, আমি আপনার সাথে যাব না। শালা উগান্ডা হাতি, অ্যানাকোন্ডা, চিরফ, বিলাই, কাউয়া, তোর ভালো হবে না কোনোদিন। তোমাকে আমার কাছেই থাকতে হবে, বুঝতে পারছো? আর একটাও কথা বলবা না। আর এসব কি ভাষা ইউজ করছো? হ্যাঁ, ভদ্র ভাষায় কথা বলবা, আর যেন এসব না শুনি। অনেক রেগে চোখ লাল করে বলল আরিয়ান। আরিয়ানের লাল চোখ, শক্ত মুখ দেখে ভয়ে চুপ হয়ে গেছে। আরিয়ান গাড়িতে উঠে বসে ঋদ্ধিকে তার কোলে বসিয়ে মাথাকে বুকে নিয়ে রাখে। এবার সে শান্তি পাচ্ছে এই বুকটাতে। আরিয়ান গাড়িতে ওঠার পরই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে, নিয়ে যেতে থাকে গন্তব্যস্থলে। ঋদ্ধির ফ্যামিলিকেও নিয়ে আসে আরিয়ানের লোকেরা, কারণ আরিয়ান তাদের উপস্থিতিতে সব কিছু করতে চায়। তখন আনুমানিক 10টা-15 মিনিট পর আরিয়ানের বিরাট অট্টালিকায় পৌঁছে যায়। আরিয়ান ঋদ্ধিকে কোলে নিয়ে নেমে আসে, সোজা তার রুমে গিয়ে নামায়। ঋদ্ধি এখন চুপ হয়ে গেছে, চিল্লায় আর করবেই বাকি। তার ফ্যামিলিও তো কিছু করতে পারলো না, তাদের সামনে দিয়ে নিয়ে আসলো, সেখানে পুলিশও নিয়ে এসেছিল, কিন্তু লাভ হয়নি। আরিয়ানকে দেখা মাত্রই কেটে পড়ে সেখান থেকে। তাই চুপচাপ শুধুই দেখেই যাচ্ছে। এখন এমনিতেই সে অনেক দুর্বল হয়ে পড়েছে, কান্না করে, মাথা প্রচন্ড ব্যথার সাথে ঘুমও আসছে। তাই আরিয়ানের কোলে বুকে মাথা দিয়ে শুয়ে পড়ে। আরিয়ান ঋদ্ধিকে নামানোর সময় বুঝতে পারে তার পরিটা ঘুমিয়ে পড়েছে। কান্না করে চোখ মুখের অবস্থা খারাপ করে দিয়েছে, চোখের পানির দাগ এখনো পড়ে আছে। কপালে গভীরভাবে চুমু দিয়ে বলে উঠল আরিয়ান, তোমাকে খুব ভালোবাসি পরিটা। এই দেখো, আমি কখনো কোনো মেয়ের দিকে তাকাই না, কিন্তু তোমাকে দেখার পর থেকেই আমি বদলে গেছি।
আমার মরুভূমির মতো বুকে তুমি মাথা দিয়ে পানি ঢেলে দিয়েছো। তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতেও পারছি না। তুমি জানো না আজ জীবনে প্রথম আমি কতটা শান্তি অনুভব করছি। এরকম শান্তি আমি প্রতিদিন চাই। আমাকে একটু ভালোবাসা দিও, আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসায় ভরে দিব। আজ তোমার ফ্যামিলি আমাকে মানছে না, একদিন ঠিকই আমাকে মেনে নিবে, দেখে নিও। কথাগুলো বলেই আরিয়ান রিদ্ধির হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আর পার্লারে আনা লোকদের বলে দেয় বিয়েরও সবকিছু করিয়ে দিতে। 1 ঘন্টা পর ঘুম থেকে তুলে দিবে ওকে ও এসে। ততক্ষণে যেন সব ক্লিয়ার থাকে আর খুব সাবধানে যেন কাজ করে। তার পরীর কিছু হলে ওদের খবর আছে। তার পরীর যেন ঘুম না ভাঙে, এসে সাজ দিতেও নিষেধ করেছে। তারপরে এমনিতেও সুন্দর, বিয়ের জন্য জাস্ট একটু সাজানো আর কি, যাতে পরে তার মিষ্টি বউটা আফসোস না করে। এবার আরিয়ানও তার মুখের কালি উঠিয়ে হোয়াইট কালারের সিম্পল বাট খুব সুন্দর একটা শেরওয়ানি পরে রেডি হয়ে নেয়। হোয়াইট কালারের যেন রাজপুত্র লাগছে আরিয়ানকে। তার ভয়ঙ্কর সৌন্দর্য যেন আরো ভয়ঙ্কর হয়ে গেছে। ক্রাশ খাইছি। রীতি না থাকলে লেখিকা আরিয়ানটা নিয়ে পালাইতো। এরকম সুন্দর হওয়া ঠিক না। আমার পাঠিকারা তো আরিয়ানকে দেখেই জ্ঞান হারাবে, তখন লেখিকা ডাক্তার খুঁজে বেড়াতে পারবে না। বাবা। আর ঋদ্ধিকে লাল লেহেঙ্গা পরিয়ে দিয়েছে। আরিয়ানের ইচ্ছে ছিল ঋদ্ধি বেনারসি শাড়ি পরুক, বাট পরে নিজেই রেখে দেয় তার ইচ্ছা। ঋদ্ধি যেদিন তাকে মন থেকে ভালোবাসবে সেদিন আবার নতুন করে সব হবে। আর ঋদ্ধিকে সুন্দর হালকা ব্রাইডাল সাজ দিয়েছে, তবুও যেন আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে। পার্লারের লোকেরা সাজিয়ে চলেও গেছে। আরিয়ান মেয়েদের থেকে দূরে থাকতে পছন্দ করে, তাই তার বাসা থেকে শুরু করে কর্মক্ষেত্রে কোনো জায়গায় মেয়েদের রাখেনি। তাই বাসায় কোনো মেয়ে নাই, সব ছেলে। এজন্য আরিয়ানের বাসায় এখন মেয়ে শূন্য। তার সৌন্দর্যের জন্য আগে খুব কষ্ট পেতে হয়েছে এই মেয়েদের নিয়ে। তারপর থেকে সেই সব জায়গা থেকে মেয়েদের বাদ দিয়ে দেয়। মাফিয়া হওয়ায় বিভিন্ন কারণে মেয়েদের সাথে কথা হয়, তবে গুরুত্বপূর্ণ কাজেই সীমাবদ্ধ। কিন্তু তাকে কেউ চেনে না, কারণ আরিয়ান এবং তার দলবল সবাই মুখে মাস্ক পরে থাকে। সে সিক্রেট মাফিয়া হয়ে কাজ করে। আরিয়ান তার শেরওয়ানিতে গাঢ় নীল রঙের খুব সুন্দর একটা ব্রুজ লাগাতে লাগাতে ঋদ্ধি রুমের দিকে পা বাড়ায়। রুমের গেটে ধাক্কা দিয়ে ঢুকেই ঋদ্ধি চোখে চোখ পড়তেই পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠে। ঋদ্ধি লাল গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গাতে এত সুন্দর লাগছে যে আরিয়ান পলকহীনভাবে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ঋদ্ধির দিকে। এভাবে কতক্ষণ ছিল তার মনে নেই। বাইরে মানুষের আওয়াজে তার ঘোর কাটে। আস্তে আস্তে ঋদ্ধির কাছে যায় সে। তার পাশে এক হাঁটুর উপর ভর দিয়ে বসে ঋদ্ধির সারা মুখে আরিয়ানের হাত বিচরণ করতে থাকে। আরিয়ানের এখন কিচ্ছু করতে ইচ্ছে করছে না। শুধু ইচ্ছে করছে এই ঘুমন্ত লাল পরীর দিকে এভাবে মন ভরে তাকিয়ে থাকতে। চোখ সরাতে ইচ্ছে করছে না। না চাইতো এখন ঋদ্ধিকে মানে তার পরীকে ডেকে দিতে হবে। কোনো উপায় নেই। আজ তাকে একেবারে নিজের চেয়ে করতে হবে। আবার কিছুক্ষণ পলকহীনভাবে তাকিয়ে থেকে ঋদ্ধির কপালে গভীর চুমু দিয়ে একটু সরে এসেও আবার ঋদ্ধির সারা মুখে চুমু দিতে শুরু করে। নেশা লেগে গেছে তার। এভাবে অনেকক্ষণ মন ভরে তার পরীকে চুমু দেয়। ঋদ্ধি একটু নড়ে উঠলে হাতের উল্টো পিঠে একটা চুমু দিয়ে সেরে এসে ঋদ্ধিকে ডেকে ওঠে। জান, এই জান, উঠো এখন, পরে আবার ঘুমিও যান। এই পাখিটা আমার, উঠো না সোনা, আর ঘুমাতে হবে না। কি উঠো ফার্স্ট, উঠে যাও সোনা লক্ষ্মীটা। দি করতে করতে হঠাৎ ওর খেয়ালে আসে কে যেন এত আদুরি তাকে ডাকছে। তাই আস্তে করে পিটপিট করে তাকায় আদুরি ডাকা ব্যক্তিকে দেখার উদ্দেশ্যে। তাকে যখন ডাকছিল তখন ওর খুব ভালো লাগছিল, খুব সুখ অনুভব করছিল, যেন ডাকটা শুনতেই থাকে, এত ভালো লাগছিল। আর রীতি চোখ খুলে দেখে অত্যন্ত সুন্দর একজন পুরুষ তার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। ছেলেটিকে সুন্দর বললে ভুল, এক কথায় ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। চোখগুলো কি মায়া ভরা বড় বড় চোখ, তাকালেই যেন গভীরে চলে যায় অনেক। নাকটা লম্বা, কি সুন্দর পারফেক্ট। ঠোঁটের কথা তো বাদই দিলাম, গোলাপি ঠোঁট দেখে ঘোর লেগে যায়, ইচ্ছে করে খেয়ে ফেলতে, এত সুন্দর। ঠোঁটের নিচে আবার কি সুন্দর লাল কালো মিক্সড একটা তিল আছে। কে আপনি? রীতি তো আরিয়ানকে দেখেই হা করে তাকিয়ে আছে। ঘোরের মধ্যে কখন যে উঠে আরিয়ানের মুখের দিকে হাত বাড়ায় বুঝতেই পারেনি। হালকা একটু ছুতেই আরিয়ান বলে ওঠে, তুমি আমাকে জানে মারবে, এতক্ষণ এভাবে তাকিয়েই আধমরা করে দিয়েছো। এখন আমাকে ছুঁয়ে দিলেই তো আমি শেষ।
আমি তখন কিছু একটা কিন্তু আরিয়ান এতক্ষণ রিধির দিকে চোখ ছোট ছোট করে তাকিয়েছিল, কিন্তু রিধি আরিয়ানের দিকে হাত বাড়ায় আর আরিয়ানের গাল ছুতেই কারেন্টের মতো শক লাগে আরিয়ানের শরীরে। এভাবে চলতে থাকলে আরিয়ান নিজেকে কন্ট্রোল করতে পারবে না, তাই নিজেকে সামনে নিয়ে মুখে দুষ্ট হাসি এনেই রিধিকে বলতে থাকে। হঠাৎ আরিয়ানের কথায় ঘোর কাটে রিধি, কিন্তু আরিয়ান থেকে তার চোখ সরাতেই পারছে না কোনোভাবেই। কিছুক্ষণ এভাবে থাকার পর হঠাৎ চোখে অন্ধকার দেখে আর ঢলে পড়ে আরিয়ানের উপর। এই জান, কি হলো তোমার? আরিয়ান রিধির এরকম পড়ে যাওয়ায় ভয় পেয়ে ঘাবড়ে যায় অনেক। কি হলো তার পাখিটার? এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ হঠাৎ কি হলো? রিধি তো আরিয়ানকে দেখেই অজ্ঞান। আরিয়ান পাগলটা বুঝতেই পারেনি, বুঝতে পারলে ভুলেও মুখের কালি উঠাতো না। আরিয়ান উদ্বিগ্ন হয়ে ওঠে, ভেবেই পায় না তার সুন্দর জেল দিয়ে সেট করা চুলগুলো টেনে এলোমেলো করে একাকার করে দিল চিন্তায়। হঠাৎ কি মনে হতেই হাতের পালস চেক করে তারপর বড় এক নিঃশ্বাস ফেলে, তারপর চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। পানি দিতেই রিধির জ্ঞান ফিরে আসে আর আরিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে তা দেখে। রিধি চোখ খুলেই ঝাটকা দিয়ে উঠে পড়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে। আর এদিকে রিদ্ধির ফ্যামিলির সবাইকে নিয়ে আসে আরিয়ানের লোক। আরিয়ানের বাড়ি দেখে তাদের চোখ কপালে, এত সুন্দর বাড়ি, সবাই অবাক চোখে তাকিয়ে আছে। তাদের মেয়ে এত বড় বাড়িতে থাকবে, ভাবতেই কেমন লাগছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকানোর পর রিদ্ধির মা কান্না করতে করতে বলতে থাকে, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়? রিদ্ধির মাকে রিদ্ধির চাচিমা ধরে রাখে। রিদ্ধির বোন আর সায়ানের বোন জড়াজড়ি করে এক জায়গায় দাঁড়িয়ে কান্না করছে। তাদের বলার সাহস নেই তারা যে ছোট। সায়ানের আব্বু আর রিদ্ধির আব্বু অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। কি বা করবে এছাড়া? আরিয়ান ছেলেটা যে পাগলামো শুরু করেছে, কিছুতেই ছাড়তে চাইছে না রিদ্ধিকে। না জানি মেয়েটার মধ্যে কি এমন পেল, সেটাই ভেবে পায় না তারা। রাসেল রিধির ফ্যামিলির অসহায় অবস্থা দেখে রিধির আব্বুর উদ্দেশ্যে বলে উঠল, স্যার একটা কথা বলবো, যদি কিছু না মনে করেন প্লিজ। বলো। আমাদের স্যারকে খারাপ ভাববেন না প্লিজ, উনি খুব ভালো, ওনার মতো মানুষই হয় না। আপনার মেয়েকে নিজের জীবন দিয়ে হলেও আগলে রাখবে। স্যারকে আজ ম্যামের জন্য যেভাবে এত পাগলামি করছে, ওনার এসব পাগলামি দেখে আমরা সবাই অবাক হয়েছিলাম। কারণ স্যারকে আমরা সবসময় কঠোর আর অনেক রাগীভাবে দেখে এসেছি এতদিন, কিন্তু উনি এত কিছুর মধ্যেও খুব ভালো, যে আমাদের প্রত্যেকটা গার্ড বা স্যারের যে কোনো লোককে উদ্দেশ্য করতে জিজ্ঞাসা করতে পারেন। এখানে প্রত্যেকটা লোকই এই সময় অনেক অসহায় ছিলেন। স্যারের কৃপায় তাদের জীবন এত ভালো সময় কাটছে শুধু ওনার জন্য। এই আমাকে দেখেন, একসময় আমি গন্ডা সন্ত্রাসী ছিলাম, শুধু স্যারের জন্য আমি এখানে এত ভালো লাইফ লিড করছি। লেখাপড়া জানতাম না, এখানকার সবাইকে স্যার লেখাপড়া শিখিয়েছে। স্যারের জন্য আজ আমার বোনটাও বেঁচে আছে, না তো আমার সন্ত্রাসী লোকদের হাতে কবেই মারা যেত। স্যার কখনো কোনো মেয়েদেরকে দিকে চোখ তুলে তাকায় না। স্যারের অফিসেও কোনো মেয়েকেও স্যার রাখেনি, কিন্তু আপনার মেয়েকে দেখার পর থেকে স্যার এমন পাগলামি করেছে। প্লিজ ওনার কাছ থেকে ম্যামকে কেড়ে নেবেন না। উনি উপরে যেমন, কিন্তু ওনার ভিতরটা খুব ভালো। উনি খুব একা, ভালোবাসে কাঙ্গাল, তাকে এই থেকে বঞ্চিত করবেন না দয়া করে। ছোটবেলা থেকে মা বাবা হারিয়ে একা অনেক কষ্ট করে বড় হয়েছে। আপনি চাইলে স্যারের সম্পর্কে সিলেটে স্যারের বাড়ির আশেপাশে গিয়েও খোঁজ নিতে পারেন। স্যারের মতো মানুষ আপনি আর কোথাও খুঁজে পাবেন না। আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলেও স্যারের মতো ভালোবাসা আপনার মেয়ে পাবে না। স্যারের টাকা পয়সা থাকলেও স্যারের কোনো অহংকার নেই। এবার রাসেলের সাথে জনি আর জাহাদও বলে উঠল, জি স্যার, আপনি আর বাধা দিবেন না প্লিজ। আপনি স্যারের সাথে ম্যামের বিয়ে দিয়ে কখনো পস্তাবেন না। স্যার আমাদের সবাইকে যেমন আগলে রেখেছেন, তাহলে ভেবে দেখেন আপনার মেয়েকে কি করবে। উনি তো স্যারের ভালোবাসা, ওনাকে তো নিজের জীবন দিয়ে হলেও কিচ্ছু হতে দিবে না। স্যারের পিছে অনেক মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। স্যার যদি একবার স্যারের আসল রূপে আসে, এখনই স্যারের পিছারে না, আসল রূপে আসলে কি অবস্থা হবে তাহলে? এতক্ষণ রিদ্ধির ফ্যামিলি মন্ত্রমুগ্ধের মতো শুনছিল তাদের কথা। এই ছেলেটার এত গুণ ভাবতেই অবাক লাগছে, কিন্তু শেষের কথাটা ঠিক বুঝতে পারো না। তাই তিনি জিজ্ঞেস করে উঠলেন, আসল রূপ মানে? বুঝলাম না। আসল রূপই তো একটু পরই দেখতে পাবেন তার আসল রূপ। সেই থেকে চোখ ফেরানো তখন দায় হয়ে যাবে। আরিয়ান চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরালো। তারপর রিদ্ধি চোখ পিটপিট করে খুলে আবার আরিয়ান দিকে হা হয়ে তাকিয়ে আছে। আরিয়ান তো খেয়াল করে রিদ্ধিকে বলল, আমাকে পরেও দেখা যাবে, এখন তো ওঠো। বিয়ের পর সারা রাত বসে বসে তুই শুধু আমাকেই দেখিও। আমি তো তোমারই, তোমার যত মন চায় তুমি দেখিও।
এখন উঠো প্লিজ, না হলে অনেক দেরি হয়ে যাবে। আরিয়ানের কথায় ওর হুঁশ আসে, আর খেয়াল করে দেখে আরিয়ান ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। এখানে হাসির কি হলো আজি? হঠাৎ ঋদ্ধির এতক্ষণে খেয়াল হলো, এই লোকটা, ওনাকে তো এর আগে দেখিনি কখনো। চেহারাটা কেমন তখনকার ওই লোকের মতো মিলমিল লাগছে। ওনার যমজ ভাই নাকি? হতেও পারে, বলা যায় না। চেহারা তো একই, শুধু রং আলাদা। আরিয়ান দেখে ঋদ্ধি চুপচাপ কি যেন ভাবছে। ঋদ্ধিকে ধাক্কা দিয়ে ডাকলো আরিয়ান। তারপর ঋদ্ধি বলে উঠলো, আপনি কে? এখানে কেমন করে আসলেন? আপনাকে কেউ কিছু বলেনি কেন? সরেন সরেন। ভয়ে ভয়ে তুলতে বলছিল, পরে জোরে জোরে বলতে লাগলো, রিল্যাক্স রিল্যাক্স, আমি কে বলছি, তুই চুপ করে বসো। এত এক্সাইটেড হয়েও না প্লিজ, এমনিতে তুমি অনেক দুর্বল। আমি আরিয়ান চৌধুরী, তখন এর আগে থেকে যাকে দেখে আসছো সেই আমি। জাস্ট গায়ের কালিটা উঠিয়ে আসছি। তুমি যেমন আমাকে দেখে হা হয়ে গেছো, তেমনি অন্য সবারও এমন অবস্থা হয়, তাই আমি কালি মেখে রাখি। জাস্ট বাসাতে থাকলেই এভাবে থাকি। এবার বুঝতে পেরেছো? এখন চলো, বিয়ে পড়ানোর সময় হয়ে গেছে, চলো চলো। না, আমি আপনাকে বিয়ে করব না, আমি বাড়ি যাব। শোনো, তুমি এইভাবে বাচ্চাদের মতো জিদ করা বন্ধ করো। তারপর আরিয়ান আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে ঋদ্ধিকে কোলে নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। আর ঋদ্ধি হাত পা ছুটতে থাকে। নামান আমাকে, নামান বলছি। নামতে বলছে আর অরবরত বুকে মারতে থাকে। ছাড়ুন না প্লিজ, নিচে সবাই আছে তো। তো কি হয়েছে, আছে তো আছেই বলেই চুপ করে ঋদ্ধির কাঁধে একটা চুমু দিয়ে দিল। আরিয়ানের এমন কাণ্ডে ঋদ্ধি তো চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। আরিয়ান এই প্রথম ঋদ্ধিকে জাগ্রত অবস্থায় চুমু খেলো, তাই ঋদ্ধি অনেকটা শক খেয়েছে। তাই আর বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকায়, আর আরিয়ান সুযোগ বুঝে মেরে দেয় চোখ ঋদ্ধিকে। আর ঋদ্ধির লজ্জায় গাল দুটো লাল হয়ে গরম হয়ে আসে। ঋদ্ধি মনে মনে বলে, আমি বুঝি না, এই লোকটার কাছে আসলেই কেন জানি কিছু বলতে পারি না, কিন্তু অন্য কেউ হলে এতক্ষণে তার মাথার চুল সংকট দেখা দিত। আর এই লোকটা এত কিছু করলো, তবু টু শব্দ বলতেও পারি না। ওনার কাছে ভিজা বিড়াল হয়ে যায় আজই। উফ, আজকাল নিজেকেই যেন চিনতে পারছি না। এসব ভাবতে ভাবতে দেখে তারা সিঁড়ির কাছে চলে আসছে, আর তাদের দিকে সবাই হা করে তাকিয়ে আছে। বিশেষ করে ঋদ্ধির পরিবার। আরিয়ানকে দেখে তাদের মুখে একটাই বলে আসছে, এ যেন রূপ কথার রাজকুমার। এই ছেলে কি সত্যি এত সুন্দর? চোখ ধাঁধানো একেবারে। একবার দেখলে যে বারবার দেখতে ইচ্ছে করবে। সাদা শেরওয়ানিতে তো কেমন লাগছে তা বলার বাইরে। আরিয়ানের কোলে ঋদ্ধিকে দেখে ঋদ্ধির ফ্যামিলির চোখ কপালে। এবার তারা ভাবছে আরিয়ান সত্যি তাদের মেয়েকে খুব ভালোবাসে, আর ঋদ্ধি অনেক সুখে থাকবে ভেবে তার ফ্যামিলির সবাই খুব খুশি হয়। এবার খুশি মনেই আরিয়ানকে মেনে নেয় তারা। আরিয়ান হিরোর স্টাইলে ঋদ্ধিকে কোলে নিয়ে এসে নিচে নামায়, আর ঋদ্ধি দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার বাবা মার বুকে আর কান্না শুরু করে। দেন বলতে থাকে, আমি বিয়ে করব না, তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না, প্লিজ আমাকে নিয়ে যাও, আমি বাড়ি যাব। ঋদ্ধি মা আমার, দেখ ছেলেটা তোকে ভালোবাসে, আমরাও চাইছিলাম না ওনার সাথে বিয়ে দিতে, কিন্তু সবার কথা শুনে ছেলেটা তোর প্রতি ভালোবাসা দেখে আমরাও মেনে নিয়েছি। আর তুই না করলেও ও শুনবে না, এমন করিস না লক্ষ্মী মা আমার। হ্যাঁ মামনি, তুমি আর না করো না। ছেলেটা তোমাকে কত ভালোবাসে দেখো। তোমাকে এতক্ষণ কিভাবে আগলে রেখেছিল তুমি তো দেখোনি। দেখো এখনো কেমন ভয় পেয়েছে তুমি বিয়ে করবে না শুনে। সবার জন্য যদি রাজি হয়, তবুও এভাবে হঠাৎ করে জিনিসটা মানতে পারছে না ঋদ্ধি। বিয়ে পড়ানোর সময় আরিয়ানকে কবুল বলতে বলে এক নিঃশ্বাসে বলে ফেলে, বলেই সবাই ওর কাণ্ডে হাসতে থাকে। আরিয়ান এসব দেখে লজ্জা পেয়ে যায়, লজ্জায় গাল দুটি লাল হয়ে যায় তার। মেয়েদের মতো লজ্জাবতী লাজুক লতা। তারপর ঋদ্ধির পালা আসলে ঋদ্ধি তো কবুল বলতেই চায় না, সবাই এত বলছে তবুও। আর ঋদ্ধির মনে হচ্ছে ওর গলা কেউ চেপে ধরে আছে, মুখ দিয়ে কথাই বলতে পারছে না, চেষ্টা করেও চোখের পানিগুলো আবার উপচে পড়তে চাইছে দল বেঁধে। আরিয়ান এসবে প্রচুর রেগে যায়, ঋদ্ধির হাত শক্ত করে চেপে ধরে। এতে ঋদ্ধি ব্যথায় কোকিয়ে ওঠে, তবুও যেন গলায় দলা পাকিয়ে আছে। এখন কি করবে নিজেই বুঝতে পারছে না। আরিয়ান শেষে না পেরে ঋদ্ধিকে লাস্ট তার স্টাইলে কবুল বলাতে ট্রাই করে। ঋদ্ধিকে ভয় দেখানোর জন্য গার হাতে নিয়ে রক্ত চক্ষুরি ঋদ্ধির দিকে তাকায় আর হাত ঘোরাতে থাকে। আর ঋদ্ধি ভয়ে তাড়াতাড়ি 3 কবুল বলে দেয়। এতে সবাই চুপচাপ মাথা লুকিয়ে হাসতে থাকে। সবকিছু কমপ্লিট হলে সবাই খেতে বসে, আর আরিয়ান ঋদ্ধিকে সবার সামনে চেয়ারে করে নিয়ে বসে পড়ে।
আর সার্ভেন্টকে বলে তাদের দুজনকে এক প্লেটে খাবার দিতে। রীতি বিয়ে পড়ানোর সময় থেকে ভয়ে আর মুখ খোলেনি। খাবার সার্ভ করা হলে রীতির মুখের কাছে খাবার নিয়ে যায়। নাও। মুখের কাছে খাবার নিয়ে গেলে রীতি বলে ওঠে, আমি নিজে খেতে পারবো। আরিয়ান রীতির কোমরে আরেকটু চেপে ধরে বলে ওঠে, না, আমি তোমাকে খাইয়ে দিব, সো চুপচাপ খাবা, কোনো কথা বলবা না। আরিয়ানের মুখে এই কঠিন কথা শুনে শুরু করে চুপচাপ খেতে শুরু করলো। আরিয়ান খাইয়ে দেয় আর রীতি কোমরে স্লাইড করতে থাকে। ঠোঁটে তার কিলার টেডি স্মাইল। রীতি ততপ থেকে আরিয়ানের দিকে করুণ ভাবে মুখে খাবার নিয়ে বাঁকা চোখেই তাকায়। আরিয়ান রীতিকে এভাবে তাকাতে দেখে খুব উৎফুল্ল নিয়ে চোখ মেরে দিল, আবার সেই কিলার স্মাইল দিয়ে। যা দেখে রীতির বুকে লাগলো আর রীতি ভাবতে লাগলো, উফ, এই লোকটা এমন কিলার লুক দিলে তো হার্ট ফেল করব, শেষে নিজেই তো বিধবা হবে। থুর গাধি, ছেলেরা আবার বিধবা হয় নাকি? হ্যাঁ। আরিয়ান রীতিকে চুপচাপ তাকিয়ে থাকতে দেখে দুষ্ট এসে ফিসফিস করে বলল, জান, এভাবে তাকিয়ে থাকলে কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলবো। তুমি যে কিউট মিষ্টি, আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমার মায়াবতীটা ঠোঁট উঁচু কিস করার মতো দেখায়। আমি এখন এসব চাই না। আমাকে জলদি ভালোবেসে ফেলো তো জান, তাহলে আর দূরে দূরে থাকতে হবে না। অবশ্য কেবল তো বিয়ে হলো, আমার বিশ্বাস খুব শীঘ্রই তুমি ভালোবেসে ফেলবে আমায়। আমি তোমায় ভালোবাসে পেতে চাই, আমি তোমাকে ভালোবেসে পেতে চাই। এখন আমাকে নিয়ে মনে মনে এত ভাবনা না ভেবে ঝটপট ডিনারটা শেষ করো তো, আমার বাবুই পাখিটা। আরিয়ানের এত সব যত্ন দেখে রীতির ফ্যামিলির প্রাণ জুড়িয়ে যায়। রীতির দুই বোন এসব দেখে বলে ওঠে, জিজু, ওকে সব সময় ধমকের উপরে রাখবেন, না হলে আপনার একটাও কথা শুনবে না। বাসায় ও কারো কথা শুনে না, সব সময় ভে ভে করে কান্না করে কেউ কিছু বললেই। আপি, এবার তার উচিত শিক্ষা হয়েছে। ছোট মামুনি, এসব কি শুরু করলা? চুপচাপ খাবার খাও। রীতি তো এসব শুনে চিল্লানি দিতে যাচ্ছিল, কিন্তু আরিয়ানের জন্য পারেনি। আরিয়ান তার আগে চোখ রাঙানি দিয়ে দেয়, আর অমনি রীতি চুপ। আরিয়ান রীতির বোনের কথার প্রতি উত্তরে একটা মুচকি হাসি গিফট দেয় আর রীতির আব্বুকে বলে, না না আঙ্কেল, সমস্যা নেই, বলো। আরিয়ান রীতির বোনকে বলে, কোনো ভয় নেই, আমার সাথে কোনো ফর্মালিটি মেনটেন করতে হবে না। আজ থেকে আমাকে তোমার আরেকটা ভাই মনে করবে, গট ইট। আরিয়ানের ব্যবহারে রীতির ফ্যামিলির সবাই খুব খুশি হয়। আরিয়ান রীতিকে খাইয়ে দেয় আর সাথে নিজেও খেয়ে নেয়। রীতি অল্প খেয়ে পালাতে চাইছিল, কিন্তু আরিয়ানের কাছে শেষ হার মানতে হলো। আরিয়ান রীতির কানে ফিসফিস করে বলল, আজ আর বেশি কিছু বলছি না, তুমি আমার কাছে নতুন তো, এত ধকল নিতে পারবা না, তাই কম কম করে ডোজ দিচ্ছি। ওরে মা, কি বচ্চাত্রে, এতগুলো করেও বলে কম কম করেছে। হাই হাই খোদা, আমারে উঠায় নাও জলদি, আমি পাগল হয়ে যাব। শালা উগান্ডা, জিরাফ, হাতি, ছাগল, গরু, ভেড়া, রাক্ষস, বদমাশ, খচ্চর, লুচুকনে খায়। কি লম্বা রে, বাপরে, তাকাতেই তো ঘাড় ব্যথা। আমার মতো বাচ্চা মেয়েকে ওনার চয়েস হয় কেমনে, সেটাই বুঝতে পারি না। থাক, উনি দেখতে কি সুন্দর, আর তার যোগ্যতার মধ্যে এক বিন্দুও নাই আমার মধ্যে। যাই হোক, মোর জামাইটা কি সুন্দর খোদা। উফ, ঠোঁটটা দেখলে তো চুমু দিতে ইচ্ছা করে। হাই হাই, কি কইতাছি এগুলা, লজ্জা শরম কি দিন দিন খায়া ফেলতেছি। ছি ছি ছি, রিন্দি তুই কি খারাপ, কিন্তু এই লোকটা খুব খারাপ, আমাকে জোর করে বিয়ে করলো। দুটা প্রেম করতেও দিল না খচ্চরটা, বিয়ে করছে ভালো কথা। এবার আমি তোমার সেই রাম জ্বালামু, জ্বালায়া তোমার তেজপাতা বানাই দেবো।